সত্যের সন্ধানে আমরা জাগ্রত, দেশের কল্যাণে প্রতিদিন। ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইম, ট্রুথ ইজ আউট। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ডক্টর কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় আমাদের নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপে। প্রিয় দর্শক, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশের সীমানা ছাড়িয়ে যা প্রশংসা কুড়িয়েছে বিশ্ব মহলেও। বাংলাদেশের পররাষ্ট্র নীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এমন অবস্থায় ভারতের একটি গণমাধ্যমের শিরোনাম সমালোচনার ঝড় তুলেছে সব মহলে। তাই আমাদের আজকের আলোচনার বিষয় চির উন্নত মমশির। আর আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চারজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি, আমাদের সাথে রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি, রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল রশিদ, এবং সেই সাথে রয়েছেন এপিসিসি এর সাবেক সভাপতি ও ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনাদের চারজনের বক্তব্য শুনবো। তার আগে আমি যেতে চাই যে পত্রিকাটি বা যে গণমাধ্যমটি আসলে শিরোনাম নিয়ে ঝড় তুলেছে, সেই গণমাধ্যমটি ঢাকার প্রতিনিধি অঞ্জন রায়ের কাছে। আমাদের সাথে অঞ্জন রায় যুক্ত হয়েছেন। অঞ্জন রায়, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, যে শিরোনামটি নিয়ে আসলে ঝড় উঠেছে চারদিকে, আপনি ঢাকার একজন দায়িত্বপ্রাপ্ত হিসেবে রয়েছেন, আপনারা এর দায় এড়াতে পারেন কিনা? আসলে ঢাকার দায়িত্বপ্রাপ্ত হিসেবে রয়েছে আমি হচ্ছে আনন্দবাজার পত্রিকার ডিজিটাল মাধ্যমের দায়িত্বে, এবং এই নিউজগুলো আনন্দবাজার পত্রিকার প্রিন্ট এডিশনের। সুতরাং এবং ঢাকা শহরে বা বাংলাদেশে আনন্দবাজারের ডিজিটালের দায়িত্বে একজন রয়েছেন এবং প্রিন্ট মিডিয়ার দায়িত্বে একজন রয়েছেন। ডিজিটালে যে নিউজগুলো যায় আনন্দবাজারের, তার প্রত্যেকটি যে স্ট্রিম, যদি আপনারা ইয়েটি দেখেন, ইউআরএল দেখেন, সেখানে ডিজিটিএল লেখা থাকে। এবং যে নিউজটি নিয়ে আলোচনা হচ্ছে এবং যেটি আমাকেও কষ্ট দিয়েছে, কারণ আমি প্রথমে একজন বাঙালি, আমি প্রথমে একজন নাগরিক, একজন দেশপ্রেমিক, তারপরে আমি সাংবাদিক, আমাকেও কষ্ট দিয়েছে। সেই নিউজটির ইউআরএল যদি দেখেন, সেখানে আপনারা দেখতে পাবেন লেখা আছে ঢাকা। অর্থাৎ প্রিন্ট থেকে যেটি যায় বা অনলাইনে অনেক সময় প্রিন্ট থেকে আপলোডেড হয় অনেক নিউজ, সেগুলো ইউআরএল এ লেখা থাকে ঢাকা। আর যখন সরাসরি ডিজিটালের রিপোর্টার যেটি করে, যে রিপোর্টগুলো আমার নিজের থাকে, সেটিতে লেখা থাকে হচ্ছে ডিজিটাল। যেমন ওদিন আমার যে দুটো রিপোর্ট ছিল, একটি ছিল আমাদের সবার প্রাণের প্রিয় ক্রিকেটার মাশরাফি যখন করোনা আক্রান্ত হলো, সেই রিপোর্টটি একই ছাপা হয়েছে, আপনারা দেখবেন ইউআরএল এ লেখা আছে ডিজিটিএল। অথবা জনাব কামাল লোহানীর প্রয়াণের যে সংবাদটিও আমার প্রেরণ করা ছিল, সেটিতেও ডিজিটিএল রয়েছে। এই সংবাদটি আমার প্রেরণ করা নয়, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে, এই শব্দটি আমাকেও আহত করেছে, আমাকেও লজ্জিত করেছে এবং আমাকেও খুব করেছে। এই ধরনের শব্দ সাংবাদিকতার সাথে কতটুকু যায়, যারা সাংবাদিকতা মানে একদমই নীতি নির্ধারক, তারা বলতে পারবেন, কিন্তু আমার স্তর থেকে আমি বলতে পারি যে এই শব্দটি আমাকে ক্ষুব্ধ করেছে। এবং যারা আমার লেখার সাথে পরিচিত, যারা আনন্দবাজারে আমার লেখার সাথে পরিচিত, আমার সাথে এখানে মাননীয় মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, উনি জানেন যে আমি যে কোনো একটি রিপোর্ট করার আগে যদি আমি রিপোর্ট করতে যাই, উনি দেশে বা দেশের বাইরে থাকলে ওনাকে বিরক্তির শেষ করে ফেলে একটি কোট নিয়ে আমি রিপোর্ট করি। আমি কখনো বাতাসের ওপর ভাষা এই ধরনের রিপোর্ট আমি করি না। আর দায়ের যে কথাটি বলছিলেন, দায়ের বিষয়টি হচ্ছে যে আমি কাগজটির সম্পাদক বা সম্পাদকীয় রীতির কেউ বা নীতি নির্ধারক কেউ নই। আমি একটি মানে প্রতিনিধির জায়গা থেকে কাজ করি, এবং সেই জায়গা থেকে আমি নিজে সংক্ষুব্ধ, এবং আমি আমার প্রতিবাদটুকু বা আমার যে কষ্ট লাগাটুকু, প্রতিবাদটুকু বলবো না, কষ্ট লাগাটুকু আমি আনন্দবাজার ডিজিটাল কর্তৃপক্ষকে জানিয়েছি আমার জায়গা থেকে। কারণ প্রথমে আমার দেশ সম্পর্কে যদি কখনো এই ধরনের শব্দ উচ্চারিত হয়, তারপরে আমার আসলে সেইখানে দাঁড়িয়ে কষ্ট লাগা, লজ্জিত হওয়া, ব্যথিত হওয়ার জায়গা আমার নিজেরও রয়েছে। কারণ আমি মানুষ, তারপরে তো সাংবাদিক, আমি বাঙালি, এই দেশটি আমার। যে গতিধারায় বাংলাদেশ ধাবমান, সেই গতিধারাকে আমি আস্থায় রাখি, বিশ্বাস করি। সুতরাং এই নিউজটিকে আমি নিজে ওন করি না, এবং এই নিউজটিকে একজন সাংবাদিক হিসাবে, এতকাল সাংবাদিকতাই তো করেছি, সেই জায়গা থেকে আমি নিজেও প্রত্যাখ্যান করি। জি, ধন্যবাদ। জি,
যে অঞ্জন রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন যে অঞ্জন রায় বলছিল যে যে গণমাধ্যমটি আসলে বাংলাদেশকে নিয়ে যে কথাটি বলেছে, যে তারপর আমরা বলতে চাই চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের 97% এখন শুল্কমুক্ত সুবিধার আওতায় আছে। একে কূটনৈতিক সাফল্যই বলা যায়। আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করতে চান সবকিছু মিলিয়ে? প্রথম ওই শব্দ নিয়ে সেটা পত্রিকা তাদের লেখালেখি তারা করে যাবে, হ্যাঁ তাদের, তবে এই শব্দটা একটু মানে আনওয়েলকাম, হ্যাঁ চমক। ইদানিং অনেক পত্রিকা সহজে বিক্রি হচ্ছে না, সেই জন্য হয়তো অ্যাট্রাকশন করার আমাদের সে বিষয়ে এমন বক্তব্য নাই। তবে আমরা একটা দেখে একটু দুঃখ লেগেছে এই জন্যে যে বিশেষ করে ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ, হ্যাঁ ন্যাচারালি আমরা একসাথে উন্নয়নের মহাসড়কে যাত্রা করছি। আমি মনে করি আমাদের উন্নয়ন হলে ভারতের উন্নয়ন হবে, আমরা একে অপরের ভাই বোন। এই অবস্থা এই ধরনের খয়রাতি শব্দটা আমাদের দেশে খুব মানে একটু মানে নট ভেরি ভেরি ওয়েলকাম। এইটাই আমি শুধু বলেছি, নট আমি আশা করি যে আমাদের ওরা প্রতিবেশী সাংবাদিকরা নিশ্চয়ই তাদের ইচ্ছা মতো লিখবেন, কিন্তু এমন জিনিস লিখবেন না যার ফলে আমি অনেক ফোন পেয়েছি আমাদের আপনার সিভিল সোসাইটি থেকে, আমাদের লোকজনের কাছে যে ধরনের বক্তব্য আপনারা প্রতিবাদ, আমি বলছি না আমরা প্রতিবাদ করব, হ্যাঁ তবে এইটা ভালো শব্দ, এর থেকে আরো ভালো শব্দ ইউজ করা যায়। যাই হোক, যে জিনিসটা বলছিলাম যে এই চায়না যে আমাদের, আমরা অনেকদিন ধরে আপনার বিভিন্ন দেশকে, আপনারা জানেন যে বহুদিন ধরে আমরা যারা ডেভেলপ কান্ট্রি তারা এলডিসি গুলোতে বাই এন্ড লার্জ 97%, এটা আমাদের ওই কিসের ডিসিশন, সেইখানে যে হয় যে না জেনারেলি 97% অফ দি এক্সপোর্টেবল আইটেম তারা এগুলোকে ছাড় দেবে, ডিউটি ফ্রি কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস দেবে। এটা মোটামুটি অনেক দেশ দিয়েছে। আর ইমার্জিং কান্ট্রি গুলো যারা, তাদের প্রতি আমরা অনেকদিন দেন দরবার যে ইমার্জিং কান্ট্রি এগুলো তারা যাতে আমাদের এই সুযোগটা দেয়। তো চায়নার সাথে আমাদের ইদানিং আমরা তাদের বিশেষ করে বলেছি যে আমাদের এই প্যান্ডেমিকের কারণে আমাদের গার্মেন্ট সেক্টর, যেটা 84+ আমাদের এক্সপোর্ট সেক্টর, এটা বেশ ধাক্কা খেয়েছে। প্রথম দিকে অনেকগুলো স্ট্যান্ডিং অর্ডার আপনার ডিসঅনার হওয়া শুরু হলো, অনেক টাকা, এটা বেশ আমাদের একটা ধাক্কা। আর একই সময় আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদের রেমিটেন্স অনেক কমে যাবে, কারণ অনেকেরই চাকরি নাই, বিদেশে তারা বেচারা কাজ পাচ্ছে না, কষ্টে আছে। তো সেই জন্য আমরা বিশেষভাবে উদ্যোগ নিলাম, বিভিন্ন দেশকে আমরা বলেছি যে আপনারা এই দুর্যোগের সময় আমাদের সাহায্য করেন, আমরা যাতে এই অবস্থা থেকে উঠতে পারি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন সাথে আমাদের চায়নার প্রেসিডেন্টের আলাপ হয়, তখনও উনি আমাদের এই সমস্যাগুলো তুলে ধরেছেন, অর্থনৈতিক জোট, সেই সাথে আমরা কি কি কাজ করছি সেটা আমরা বলেছি। সো উই আর ভেরি লাকি যে চায়না শেষ পর্যন্ত আমাদের এই যত দিয়েছে, সুযোগটা দিয়েছে। কারণ আপনি জানেন চায়না এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যটা বড় ইমব্যালেন্স। আমরা যা বিক্রি করি, এক্সপোর্ট করি, ওখান থেকে আমরা 4 গুণ আমরা ইনপুট করি। তো ব্যালেন্সিং একটু কষ্ট আমরা সবার সাথেই বলি। আমার প্রতিবেশী ভারত, তার সাথে আমার ব্যালেন্সিং এর একটা সমস্যা আছে। তাদের আমরা সবসময় রিকোয়েস্ট করি যে আপনারা আমাদের সুযোগ সুবিধা দেন যাতে আমরা আরো একটু ভালো করতে, আমরা ভালো করলে আপনারাও ভালো, কারণ উই অল ওয়ার্ক টুগেদার। আমরা সম্প্রতি আমেরিকানরা বলেছি, আমি যেখানে বলেছি যে আপনারা আমাদের এই কাজে অগ্রসর আসছে, আমাদের সাহায্য করার হাত বাড়িয়ে দিচ্ছেন, তো একটা কাজ করেন না যে আপনার দেশে আমরা যে গার্মেন্ট বিক্রি করি আপনারা অন অ্যাভারেজ 15.6% ট্যারিফ চার্জ করেন আগামী 3 বছরের জন্য। এই প্যান্ডেমিকের কারণে এটা মরাটোরিয়াম করে যে 3 বছর আমাদের কোনো চার্জ, আমাদের জন্য তাহলে খুব সুবিধা। আমরা সবাই বলছি চায়না অগ্রসর হয়ে আছে, আমরা উই ওয়েলকাম। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ এনি আদার থিং। আমরা অন্যান্য দেশ যদি আমাদের এই সুযোগটাতে, অবশ্যই আমরা তাদের ওয়েলকাম করি। জি হ্যালো, আমাকে আরো সময় দিচ্ছেন? জি মাননীয় তথ্য প্রতিমন্ত্রী, আমি আপনার কাছে আসলে যেতে চাই। আপনিও জিনিসটা অবজার্ভ করেছেন এবং শুনেছেন যে
আসলে বাংলাদেশ ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সে এমন পরিস্থিতিতে এসে প্রতিবেশী দেশের পত্রিকার আচরণ কতটা আসলে গ্রহণযোগ্য আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনার আমি এখানে মাধ্যমে একটা অ্যাড করি বিফোর মোরা, আপনি বলার আগে আমি একটু অ্যাড করি। এখানে অ্যাড করতে চাই, ভারত সরকার কিন্তু আমাদের এই নিয়ে কিচ্ছু বলে নাই, বুঝছেন? এটা শুধু পত্রিকাওয়ালারা বলছে। আমরা থ্যাঙ্কফুল টু ভারত সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট, তারা এই নিয়ে আমাদের কিচ্ছুই বলে না। সরি সরি, আমার সহকর্মী ডক্টর মুরাদ। না, ধন্যবাদ মুখ্যমন্ত্রী মহোদয় সুন্দরভাবে বিষয়টির উপরে আলোকপাত করেছেন, ব্যাখ্যা করেছেন, এবং আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পররাষ্ট্র নীতি এই বিষয়টি উল্লেখ করেছেন। আমি পুনর্বার এই যে উদ্ভূত প্রেক্ষাপট, যেখানে আমাদের সবচেয়ে অকৃত্রিম বন্ধু, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, যাদের বাংলাদেশের প্রতি যাদের অবদান সারা জীবন বাংলাদেশের মানুষ, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশ সারা জীবন স্মরণ করবে শ্রদ্ধা ভরে। আমরা কোনো ভারতের বিপক্ষে বা কোনো রাষ্ট্র, দেশ, জাতি, গোষ্ঠী কারো বিপক্ষে আমরা এই বাংলার মানুষ, এই বাংলাদেশের নাগরিক, এই বাঙালি জাতির সন্তান হিসেবে একটি কথাও বলতে চাই না যা বিদ্বেষপূর্ণ, যা গ্রহণযোগ্য নয়, যা অনাকাঙ্ক্ষিত। আমি আজকে যে বিষয়টির অবতারণা হয়েছে, এটা গত শুক্রবারে আনন্দবাজার পত্রিকায় এই রিপোর্টটা তারা প্রকাশিত করেছে, এবং এটা যে প্ল্যাটফর্ম থেকে তারা লিখেছে সেটা আসলে কিছুটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। এখানে আমাদের অত্যন্ত পরিচিত প্রিয় সাংবাদিক, আমাদের অত্যন্ত কাছের অঞ্জন রায় দাদা, তার নিজের অবস্থানটি পরিষ্কার করে বলেছে। আমি ধন্যবাদ জানাই যে অঞ্জনদা রায়ের অভিব্যক্তি প্রকাশের মধ্য দিয়ে বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়েছে যে আমাদের বাংলাদেশের কোনো মানুষ, বাংলাদেশের কোনো গণমাধ্যম কর্মী কিংবা সাংবাদিক, এটা যে প্ল্যাটফর্মেই হোক না কেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আমরা কখনোই আমাদের ভারত বিরোধী কোনো মানসিকতার প্রতিফলন হবে এটা বাংলাদেশ সরকার কোনোদিনই চায় নাই। আমাদের জাতির পিতার সুযোগ্য কন্যা, এই প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী, এই বাঙালি জাতিরাষ্ট্রের অভিভাবক, আমাদের 16 কোটি বাঙালির শেষ ঠিকানা, আমাদের সারথী, আমাদের অভিভাবক, আমাদের পরম শ্রদ্ধেয় মমতা মহিমা, উনি পরিষ্কার করে বারবার বলেছেন আমরা কারো সাথে শত্রুতা চাই না, আমরা প্রত্যেকের সাথে বন্ধুত্ব বজায় রেখে আমাদের বাংলাদেশ এবং বাঙালি জাতিকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আমরা এগিয়ে যেতে চাই উন্নয়নের মহাসড়কে, বিশ্বের সাথে সমাজতালে তাল মিলিয়ে। আমরা কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা বিদ্বেষ করে, সংঘর্ষ করে, সংঘাত করে, রক্তপাত করে আমরা কোনো উন্নয়ন কিংবা কোনো অর্জন করতে চাই না। যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিষ্কার পররাষ্ট্রনীতি, কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব বজায় রেখে আমরা এগিয়ে যাব সোনার বাংলা গড়ার সত্যে। আজকের বাংলাদেশ যে শব্দটি উচ্চারণ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ, অর্থাৎ গ্লোবাল ভিলেজ, যখন একটি গ্লোবাল ভিলেজ, যখন আমাদের হাতের পৃথিবী, তখন আমরা কেন আমরা এই বিদ্বেষের পথে এগোবো? যখন আমরা প্যান্ডেমিক মোকাবিলা করছি, বৈশ্বিক দুর্যোগ মোকাবিলা করছি, যখন সমগ্র বিশ্বের 770 কোটি মানুষ গৃহবন্দী, ঘরবন্দী, একরকম আমি বলি যে হোম কোয়ারেন্টাইন কিংবা আইসোলেশনের মধ্যে, যখন সমগ্র পৃথিবী, যখন পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে, করোনার সাথে যুদ্ধ করে জীবন বাঁচাতে মানুষ সক্ষম হচ্ছে না, যখন পৃথিবীর 770 কোটি মানুষ একটি ভ্যাকসিনের জন্য জীবন প্রাণ দিয়ে চেষ্টা করছে, যখন সকল বিজ্ঞানী, গবেষক, ডাক্তার, আমাদের জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে প্রত্যেকটি দেশ
তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে একটি প্রতিষেধক, একটি ওষুধ, একটি মেডিসিন, একটি টিকা আবিষ্কার করার জন্য। আজ পর্যন্ত আমরা এই 100 দিনের অধিক সময় বাংলাদেশ অতিক্রম করছে করোনা দুর্যোগের মধ্য দিয়ে। সেই 8 মার্চ থেকে শুরু হয়েছে বাংলাদেশের করোনা মোকাবিলার যুদ্ধ, যে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তখন আমরা বাংলাদেশও আমরা অনেক ক্ষেত্রে আমরা হিমশিম পেয়ে যাচ্ছি। সমগ্র বিশ্ব, আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, চীন, জাপান, আমার এশিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সবাই যখন এই করোনা দুর্যোগে আক্রান্ত, তখন কেন আমরা এই যুদ্ধং দেহি রবটা তুলছি? আমার কাছে এটা বোধগম্য নয়। আনন্দবাজার পত্রিকা একটা প্রখ্যাত নাম করা পত্রিকা, সেই পত্রিকায় এই ধরনের একটি বিদ্বেষপূর্ণ শব্দের অবতারণা করে, এটা অত্যন্ত গর্হিত একটি আমি বলবো শব্দ অবতারণা করেছে বা প্রয়োগ করেছে, যেটা সাংবাদিকতার ভাষায় গ্রহণযোগ্য বলে আমি মনে করি না। আমার হাতে কলম থাকলে আমি আমার ইচ্ছা মতো ভাষা প্রয়োগ করতে পারি না। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, আমি প্রতিমন্ত্রী কিংবা জনপ্রতিনিধি কিংবা এমপি কিংবা সরকার এই হিসেবে বলতে চাই না। আমি এই বাংলা মায়ের সন্তান, আমি বাংলাদেশের একজন নাগরিক, একজন মুক্তিযোদ্ধা সন্তান, একজন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, একজন বাঙালি জাতি গর্বিত বাঙালি হিসেবে বলতে চাই যে এই ধরনের শব্দের অবতারণা আমাদের অকৃত্রিম বন্ধু, আমাদের সবচেয়ে পরম বন্ধু ভারত রাষ্ট্রের কোন সাংবাদিক লিখবেন বলে আমরা প্রত্যাশা করি না। এই ধরনের শব্দ প্রয়োগ করে আমাদের কষ্ট দিয়ে, আমাদেরকে দুঃখ দিয়ে, আমাদের দিক থেকে মানসিকতার ওই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ বাংলাদেশ ইনশাআল্লাহ করবে না। জাতির পিতার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এরকম কোনো বিদ্বেষপূর্ণ কথা, আচরণ কিংবা সংঘাত আমরা কোনোদিনই ইনশাআল্লাহ করবো না। আমরা বন্ধুত্ব বজায় রাখবো। আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের শ্রদ্ধেয়, সবার শ্রদ্ধেয় ডক্টর আব্দুল মোমেন, আমি তাকে চাচা বলি, আমি ওনার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আসুন আমরা হাতে হাত মিলিয়ে আমরা আজকের উন্নত বিশ্বের দিকে, উন্নয়নের মহাসড়কে করোনা মোকাবেলা করে, করোনাকে যুদ্ধে পরাজিত করে, আমরা ভ্যাকসিন আবিষ্কার করে, ইন্ডিয়া একটি উপমহাদেশ, সাবকন্টিনেন্ট, অনেক বড় একটি রাষ্ট্র, এখানে অনেক বড় বড় বিজ্ঞানী আছে, অর্থনৈতিক ভিত অনেক মজবুত, তারা সব দিক থেকে অনেক এগিয়ে। তারা এখন ভাববে যে কিভাবে করোনাকে মোকাবেলা করা যায়, কিভাবে যুদ্ধ, সেটা চীনের সাথেই হোক আর যার সাথেই হোক, সেটা তো নিশ্চয়ই তাদের অ্যাভয়েড করা উচিত। এই যে যুদ্ধং দেহি, এই সাজ রব, সংঘাত, রক্তপাত, এটা যেন বন্ধ হয়। আমি আজকের এই অনুষ্ঠানে সেই আবেদন নিবেদন জানাই। আসুন আমরা সকলেই বন্ধুত্বের সম্পর্ক দিয়ে, আমরা সম্পর্কের সেই দৃঢ়তা বন্ধন বজায় রেখে এগিয়ে যাই সামনের দিকে। করোনা যুদ্ধে আগে জয়ী হই, তারপরে আমাদের দুর্ভিক্ষ কিংবা অন্যান্য অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতে যাতে সক্ষম হই। ভারত, বাংলাদেশ এবং এশিয়ার সকল দেশ, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই বিশ্বের, আজকের বিশ্বের সাথে, উন্নত বিশ্বের সাথে, ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে আমরা তাল মিলিয়ে সামনের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাই। জি, আমি একটু আব্দুল মাতলুব ভাই আপনার কাছে যেতে চাই। আপনি বাংলাদেশ ভারত চেম্বারের দায়িত্বে রয়েছেন। বাংলাদেশের সঙ্গে চীনের যে বাণিজ্যিক সম্পর্ক, সেই সম্পর্কে যে বিচ্ছেদ ঘটানোর জন্য বা আমরা যাই বলি না কেন, না মেনে নেওয়ার কি কারণ হতে পারে ভারতীয় গণমাধ্যমের? সবচেয়ে আগে আমি ধন্যবাদ জানাই ভোরের পাতাকে, ডক্টর ইর্তেজাকে, বিকজ আমাদের ফেডারেশনও আছে এবং কোয়াইট অ্যাক্টিভ। তো আজকে যে শিরোনাম করা হয়েছে চির উন্নত মমশীল, এই একটা স্লোগান দেওয়া শুরু করা, এবং তার সাথে আমি সত্যি আনন্দিত ডক্টর আব্দুল মোমেন আমাদের ফরেন মিনিস্টারকে দেখে ভালো লাগছে। হি লুকস ভেরি রিল্যাক্সড, মনে হয় একটু রিল্যাক্সডই আছেন, মনে হয় চারদিকে শান্তি আছে এখন। আমার সাথে দেখতে পাচ্ছি ডক্টর মুরাদ হাসান, আমাদের মন্ত্রী মহোদয়, রিগার্ডিং দ্য ইনফরমেশন মিনিস্ট্রি। থ্যাংক ইউ ফর কামিং।
আর অঞ্জন সাহেবকে তো অনেকদিন পরে দেখলাম, শুকিয়ে গেছে অনেক, বাট ভালোই গেছে। ধন্যবাদ। আজকে যে টপিকটা, এটা কেন জানি মনে হচ্ছে যে আমাদের কি মাথা নিচু হয়েছে? উন্নত মমশির কেন? আর ইউ অ্যাজিউমিং যে মাথা নিচু হয়েছে? মনে রাখতে হবে যে আনন্দবাজার ভারত না, আর ভারত আনন্দবাজার না। ইনফ্যাক্ট আনন্দবাজার খুবই কম লোক ভারতে পড়ে, এবং সেজন্য আমরা এখানে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রী মহোদয়কে নিয়ে আসছি এটা আলাপ করার জন্য। এটা প্রথমে দেখেই আমার কাছে মনে হলো দ্য টপিক শুড নট হ্যাভ বিন হাইলাইটেড সো মাচ। আমরাই এটাকে কিন্তু বাতাস দিয়ে আরো ভরে দিচ্ছি যে আরে বাপরে দেখো আমাদের পররাষ্ট্র মন্ত্রী এটার মধ্যে কমেন্ট করতেছে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, ভারত ইজ বিগ। ভারতের চারপাশে কত তার নেবার। এখন তার সাথে চায়নার সাথে একটা ওই লাগলো একটা ভাব আসছে, পাকিস্তানের সাথে চলছেই। এখন সারা ওয়ার্ল্ডে আমেরিকা, রাশিয়া, মিডল ইস্ট উত্তপ্ত হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু ফরেন মিনিস্টার রিল্যাক্স। কেন? কারণ 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের বন্ধু শেখ মুজিবুর রহমান, উনি বলে গেছেন আমাদের দেশকে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নয়। অ্যান্ড হি ইজ ফলোইং দ্যাট। এবং যদি কেউ আমাদের কাছে এগিয়ে এসে কিছু দিতে চায়, আজকে এটার ভেরি ক্লিয়ারলি বলতে হবে যে এরকম আর্টিকেল যে আমাদের যে ইকোনমিক ডিপ্লোমেসি করছেন আমাদের ফরেন মিনিস্টার, তার আগেও যারা ছিলেন তারাও বলেছে কত চেম্বার অফ কমার্সরা কিন্তু এই চায়নাতে ঢোকার জন্য কত ডিপ্লোমেসি করে গেছে। ইকোনমিক ডিপ্লোমেসি, ফার্স্ট ট্র্যাক, সেকেন্ড ট্র্যাক, সবাইকে বাদ দিয়ে কি এখন খয়রাত দিবে? ইম্পসিবল। তো এই জন্য আমি যেটা বলার চেষ্টা করছি যে এটা রেজাল্ট অফ এফার্ট অফ বোথ দি গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর। দ্য চেম্বার অফ অ্যাসোসিয়েশনস, চায়না বাংলাদেশ চেম্বাররাও কিন্তু অনেক এগুলো তুলে ধরেছে। আজকে আমি এটাই বলবো, ভারত এটা নিয়ে কোনো কমেন্টই করবে না, করা উচিত না। আমার সাথে কিছুক্ষণ আগেও ভারত এম্বাসিতে অন্য একটা বিষয়ে আলাপ হচ্ছিল। বাইরে ভাই আমি যখন জিজ্ঞেস করলাম তো বলে এই পেপার আমরা কেউ পড়ি না, জানিও না, তোমরা এতখানি ইম্পর্টেন্স দাও, আমি তো বুঝি না। যাই হোক, আমি যেটা বলার চেষ্টা করছি যে 97% কেন, এখন আমার মাননীয় মন্ত্রী মহোদয় 100% আনতে হবে, 1%ও ছাড় দেওয়া যাবে না। দিবেই যখন পুরোটাই দাও। আমি সেই 65% থেকে আস্তে 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 আমরা আগাচ্ছি। আমরা কেন এই এইচএস কোড দিব, ওইটা দিব না? আরে বাবা, তুমি যদি আমার 100 টাকার গুডস পাঠাও, আমি 1 টাকার গুডসও পাঠাতে পারি না। মনে রাখতে হবে এত বড় বাণিজ্য বৈষম্য আমাদের পৃথিবী কারোর সাথেই নাই। সেইখানে ন্যাচারালি যে 100 টাকা পাঠায় ওর নিজের প্রোটেকশনের জন্য আমাকে ওপেন করতে হবে। এখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের উপরে চাপ থাকবে আমাদের সবার, ব্যবসায়ীদের এবং দেশের। 100% আপনাকে আনতে হবে। আপনি 97-এ আপনি হাসতে পারবেন না, আপনি বলবেন যে নো, আমাকে 100ই দিতে হবে। এবারে যখন 100, তো আমি মনে করি যে we have nothing to worry। ভারতের সাথে আমাদের রিলেশনশিপ সুন্দর মধুর, চায়নার সাথে আমাদের বন্ধুত্ব সুন্দর মধুর, আমাদের কারোর সাথে কোনো যুদ্ধ নেই। এবং আমরা ব্যবসা করব, যদি কেউ আমাকে ছাড় দেয় অবশ্যই আমি নিব, কেন নিব না, বরঞ্চ আরো দেবো, ভাই আরেকটু দাও। তো এই জন্যই আমি বলবো যে এইসব টপিকস আসলে এত আমরা হাইলাইট করা উচিত না। লেট আস টক অ্যাবাউট দ্য নেশনস রিলেশনশিপ। লেট আস টক কি করে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, আজকে এত বড় একটা ফাইট চলছে কোভিড-19 ফাইট। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে ফাইট করছেন, দিন রাত উনি কত দিকে চিন্তা করতেছেন। তার মধ্যেও ওনার সেই আপনার যে প্রজেক্ট ডেভেলপমেন্ট গুলো আছে সেটাকেও রাখতে হবে, দেশকে বাঁচাতে হবে, মানুষের লাইফ বাঁচাতে হবে, এবং গরিবরা যে কাজ পায় সেটা রাখতে হবে। ইটস এ ভেরি ভেরি বিগ সিচুয়েশন নাও। আমার তো মনে হয় মন্ত্রী মহোদয় কারোই কিন্তু এখন আর সেরকম ভাবে মনের ভেতরে যে আনন্দ করে যে লাইফটা লিড করবে এমন নাই। দে আর ওয়ারিড অ্যাবাউট দ্য নেশন, দে আর ট্রাইং টু হেল্প দ্য বেস্ট টু হেল্প আস। তাই মনে করি যে আমাদের আরো বড় বড় অনেক টপিক আছে। লেট আস ডিসকাস দোজ ইস্যুস, লেট আস ট্রাই টু টেক দিস কান্ট্রি টু দ্য লেভেল
that সারা দুনিয়া আমাদেরকে ঈর্ষা করছে, আরে বাংলাদেশ কি করে উঠে যায়, সেইখানে আমাদেরকে আবার যেতে হবে। উই মাস্ট নট গেট ওয়ারিড অন মাইনর থিংস। আমাদের আরো বড় বড় জিনিস আমাদের সামনে আছে, এবং যারা এগুলোকে নিয়ে ঈর্ষা করছে ওরা ঈর্ষা করতে দেন, আমরা আমাদের জায়গায় যাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা মতলব সাহেবের বক্তব্য সমর্থন করি। Very good. শুনতে পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না আমরা কেউ। শোনা যায়? প্রশ্নটি আবার করতে হবে, শোনা যায়নি। আইন ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে আসলে পার্শ্ববর্তী একটি গণমাধ্যম যেভাবে, দেশের গণমাধ্যম যেভাবে একটি শিরোনাম করেছে বাংলাদেশকে নিয়ে, একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আপনি বিষয়টা আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি একটু অন্য অ্যাঙ্গেলে দেখতে চাচ্ছি। প্রথমে হচ্ছে আনন্দবাজার শিরোনাম করেছে বাংলাদেশের মানুষকে আহত করেছে, এবং আমরা আহত হয়েছি, এবং তার যে অবজেক্টিভ সেটিতে সে পূর্ণতা লাভ করেছে। আমি মনে করি যে ভারতের এই যে নিউজটা করা, এটা এমন একটা প্রেক্ষাপটে হয়েছে যখন চায়না এবং ভারতের মধ্যে একটা স্ট্যান্ড অফ চলছে, একটি মুখোমুখি যুদ্ধের অবস্থা বিরাজ করছে। তখন দেখা যাচ্ছে যে ভারতের সাথে কোন কোন পার্শ্ববর্তী দেশ আছে এটি নিয়ে ভারতের সরকারের সাথে এবং বিরোধী দলের একটা বড় ধরনের দ্বন্দ্ব চলছে। সেই দান্তিকতার মধ্যেই এটি তাদের আভ্যন্তরীণ রাজনীতির একটি বহিঃপ্রকাশ হিসাবে আমি আনন্দবাজার এটাকে দেখছি। তো তারা বোঝাতে যাচ্ছে যে টেক ইট ফর গ্রান্টেড, মানে রিলেশনের ক্ষেত্রে যেসব দেশের সাথে ভারতের সুসম্পর্ক, যে একটি থিওরিতে বলে টেক ইট ফর গ্রান্টেড, সেটি বিরাজ করে না নেপালের অবস্থার পরিপ্রেক্ষিতে। সেক্ষেত্রে তারা বাংলাদেশের এই চীনের সাথে যে সম্পর্কটা হয়েছে, এটি তারা দেখাতে চাচ্ছে যে এটি ভারতের সাথে সম্পর্ক এটি কমে গেল। আমাদের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বের যে ভিত্তিটা সেটা কিন্তু অনেক গভীরে, সেজন্য গভীরে প্রথিত কোনো বন্ধুত্বের ভিত্তি অত সহজে ভেঙে যায় না। তো এখানে স্বভাবতই একটা জিও পলিটিক্স আছে, জিও পলিটিক্সে তো সমস্ত দেশই তার পররাষ্ট্র নীতি করতে তাদের স্বাধীনতা আছে, বাংলাদেশেরও আছে। বাংলাদেশ এমন একটি জায়গায় এখন বিরাজ করছে, আমি যেটা বলতে চাই একটি নিরাপত্তার ক্ষেত্রে, যেমন পাকিস্তান ইজ বাউন্ড টু সাপোর্ট চায়না তার সিপিইসির কারণে, কারণ সেখানে সে চায়না থেকে এত টাকা নিয়েছে, এটা ফেরত দিতে পারবে কিনা এই সন্দেহে তাকে এখন যে জীবন বাঁচানোর অবস্থায় থাকছে। কিন্তু বাংলাদেশের কন্ডিশনটা আমি বলতে চাই এটা একটা ফ্রি কন্ডিশন, আমাদের কারোর সাথে এরকম অব্লিগেশন নাই যে উই হ্যাভ টু বাউন্ড টু সাপোর্ট। তো সেখানে হচ্ছে এখানেই আসছে কূটনীতি। সেই কূটনীতির ক্ষেত্রে গিভ অ্যান্ড টেকে হবে। ভারতের সাথে আমি বলেছি যে আমাদের বন্ধুত্বের যে ভিত্তি সেটা অনেক গভীরে, এবং এটি হচ্ছে আমাদের ভেতরে আমাদের স্বাধীনতা যুদ্ধে তাদের রক্ত আছে, সেটি আমরা অত্যন্ত কি বলে বিনয়ের সাথে আমরা তাদের এই যে আত্মত্যাগ তাকে আমরা স্মরণ করি। এবং আমরা সবসময় জানি এখন বাংলাদেশের বহির্বিশ্বের যে রাজনীতি চলছে সেই রাজনীতির ভেতরে আমাদের একটা নিজস্ব দক্ষতা আছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই একটি কূটনৈতিক স্ট্র্যাটেজি কৌশল তৈরি করবেন। অবশ্যই আমি বলতে চাই যে এই মুহূর্তে যে এশিয়াতে যে দুইটা জায়ান্ট বলতে আমরা চায়না এবং ভারতকে বুঝি, তারা যখন মুখোমুখি যুদ্ধে আসে তখন স্বভাবতই আমাদের মতো দেশগুলোকে খুব সতর্ক হতে হয়। সেই সতর্কতার মধ্যে এই আনন্দবাজার কি করলো, আমাদেরকে হার্ট করার জন্য এটি করলো, সেটি আমরা তো দুঃখিত হলাম। কিন্তু আমার মূল উদ্দেশ্য কিন্তু বাংলাদেশকে ঘিরে না, মূল উদ্দেশ্য হলো তার ভারতের আভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার জন্যই তারা এটা করেছে। জি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনার কাছে যেতে চাই যে আব্দুর রশিদ ভাই যেটি বলছিলেন সেটির সাথে আপনি একমত কিনা? অবশ্যই। আমি তো বক্তব্য যেগুলো দিচ্ছেন, মতলব সাহেব দিলেন আর এখন আমাদের জেনারেল সাহেব দিলেন, এগুলো খুব সুন্দর বক্তব্য। এটা তাদের আভ্যন্তরীণ কারণেই তারা এইসব করছে। আমরা এইসব নিয়ে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আমাদের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং উত্তর বাড়ছে।
আমাদের যেটা এই আমাদের স্ট্যান্ডিং পলিসি, কার্ডিনাল প্রিন্সিপাল, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বন্ধুত্ব, আর অবশ্যই প্রতিবেশীর সাথে, সব প্রতিবেশীর সাথে, ইভেন দেখেন মায়ানমার, যার সাথে আমাদের বিভিন্ন রকম সমস্যা আছে, তাদের সাথে আমাদের কিন্তু বন্ধুত্ব সম্পর্ক। আমরা বন্ধুত্ব সম্পর্ক নিয়েই বিভিন্ন ধরনের প্রতিবেশীর সাথে অনেক কিছু জানাশোনা হয়, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে, আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে আমরা সব সমস্যার সমাধান করতে, কারণ আমাদের হৃদয়টা খুব আপনার খোলা, আমরা কেউই আমাদের শত্রু না। আর এই পশ্চিমবঙ্গের যে এইটা পত্রিকা, একটা বড় পত্রিকা এটা লিখেছে, এইটা নিয়ে আমাদের খুব মাথা ব্যথার কোনো কারণ নাই। এইটা তারা তাদের কোনো দৃষ্টিভঙ্গি, আমি বরং বলবো যে আমাদের যদি উন্নতি হয় তাহলে ওদেরও খুশি হওয়া উচিত, কারণ আমরা তো ভাই ভাই, আমরা তো বোন বোন, ওদেরও খুশি হওয়া উচিত। ওদের উন্নয়ন হলে আমরা খুশি হব, কারণ ভারত হচ্ছে আমাদের আপনার আত্মার আত্মীয়তা সম্পর্ক, এবং একে অপরের উন্নতি হলে আমরা খুব খুশি হব। সুতরাং ওখানে কোনো ধরনের হীনমন্যতা আমাদের আসা উচিত। আর সবচেয়ে সুখের বিষয়, এই নিয়ে ভারত সরকার আমাদের কিচ্ছু বলে না, আপনারা জোর করে আমাদের কিছু বলাচ্ছেন, এই জন্য বলতে হচ্ছে যে এই ধরনের শব্দ মানে নট ওয়েলকাম। আমাদের আরো ভালো ভালো শব্দ আছে বাংলা। তবে যেটা সাহেব যেটা বললেন, যেমন রশিদ সাহেব বললেন যে এইটা অন্য আঙ্গিকে কারণে তারা করেছে, এবং আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, মোস্ট ওই প্যান্ডেমিকের কারণে আমার অনেক চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ গুলো আমাদের বড় বড় ইস্যু। আমরা এই যে চ্যালেঞ্জে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, এমনিতে আমাদের ক্লাইমেট একটা চ্যালেঞ্জ, আর এখন একটা নতুন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা যে চ্যালেঞ্জটা আছে আমরা এইটা কি উত্তরণ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী একটা অপূর্ব একটা স্টিমুলাস প্যাকেজ দিয়েছেন, পৃথিবীর মধ্যে বোধহয় বাংলাদেশ সেকেন্ড কান্ট্রি যে এত আপনার ব্যাপক একটা স্টিমুলাস প্যাকেজ দিয়েছে। 3.7% আর জিডি, $12.3 বিলিয়ন, কোথাও আপনার আই থিঙ্ক সেকেন্ড হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ। এইটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করি। আর তারপরে আমার যে বড় সমস্যা, একটি আমাদের বিরাট সংখ্যক প্রবাসী বিদেশে আছে, সেই 1 লক্ষ, কেউ বলে 1,30,00,000, কেউ বলে 1,23,00,000, আমরা পুরোপুরি হিসাবটা জানি না। এদের কি আমি কিভাবে গেইনফুলি এমপ্লয় করতে পারি, এগুলো আমাদের হেডে, এবং সেখানে আমরা সবার সহযোগিতা, যতগুলো দেশ, আজকে সন্ধ্যার সময় আমার সাথে আবার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আবার আলাপ হলো যে আমরা এই সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি, ওনাদেরও সাহায্য চাচ্ছি, সবার সাথে। আমাদের এইগুলো বড় বড় চ্যালেঞ্জ, এর মধ্যে এই ছোটখাটো জিনিস আছে, আর অনেক লোক আমাদের ফোন করে, এবং মনে হয় এটা খুব শুভ, এবং আমি আমার খুব সম্মানিত আমার আব্দুল মোত্তালিব আহমদের সাথে একমত যে এইটা একটা হেডলাইন হওয়ার। জি, অঞ্জনদা আপনার কাছে যেতে চাই, আপনি 4 জনের বক্তব্য শুনছিলেন, আচ্ছা আপনি কিভাবে একটু দেখতে চান বিষয়গুলো এখন? আমাদের 4 জনের বক্তব্য, আমাদের 4 জনের যে বক্তব্য বা এই প্যানেলের যে বক্তব্য, খুব পরিষ্কার একটা বিষয় আমি আনতে চাই, কয়েকটি পয়েন্ট এখানে। প্রথম কথা হচ্ছে, রাষ্ট্র ভারত কিন্তু কিছু বলেনি। একটি কাগজ, বাংলা ভাষার কাগজ বলে হয়তো আমরা বেশি পড়ছি, এটা যদি তেলেগু বা ওই অন্য কোনো মারাঠি ভাষায় লেখা হতো আমাদের কিন্তু এত পাঠ করা হতো না। সেই কাগজে একটি লেখা এসেছে, এবং প্রথমে আমি যেটি বলেছি যে সেই কাগজের প্রিন্ট এডিশনে এটি লেখাটি ছিল, সেখান থেকে ডিজিটাল এডিশনে এসেছে, এবং বাংলাদেশে আনন্দবাজারে কিন্তু আমি একা কাজ করি না, এই জিনিসটা যে সম্মানিত দর্শকরা দেখছেন তাদেরকেও ভেঙে বলা দরকার। প্রিন্ট মিডিয়ার জন্য কিন্তু আরেকজন অনেক আগে থেকে কাজ করে আসছেন এখানে, হ্যাঁ, এবং প্রিন্ট থেকে রিপোর্টটি গেছে, এবং তিনিও লিখেছেন, তার দেখলাম যে তিনি এটি পাঠাননি। তাহলে সেই বিষয়টি আমার মনে হয় যে নিশ্চয়ই যারা এই সংবাদ মাধ্যমের দিকে দেখেন তারা বুঝবেন ঘটনাটি কি আছে। আর ব্যক্তি আমি মনে করি বাংলাদেশ এখন সেই আগের বাংলাদেশ নয়। বাংলাদেশ এখন অন্য রাষ্ট্রে যখন মানে বিপদ ঘটে, ভূমিকম্প ঘটে বা কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে, আমার এখান থেকে উড়োজাহাজে করে সেই রাষ্ট্রে আমরা তাদের পাশে দাঁড়াই বিভিন্ন সামগ্রী নিয়ে। বাংলাদেশ এখন নিজের অর্থায়নে পদ্মা সেতু তৈরি করে। বাংলাদেশ এখন আসলে
সেই উদীয়মান যে বাঘ, সেই বাঘের আকৃতিটি ধারণ করেছে এবং বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখন অন্য জায়গায় পৌঁছে গেছে। এবং সেই ক্ষেত্রে একটি পত্রিকার ভাষ্য এবং সেই যে পত্রিকাটিকে আমরা অতীতে দেখেছি মুক্তিযুদ্ধ বা অন্যান্য সময় আনন্দবাজারের যে ভূমিকা, তার সাথেও যদি মানে এখনকার এই রিপোর্টটিকে মেলাতে যাই, বড্ড মানে গরমিল লাগে যে এই ধরনের রিপোর্ট কেন হঠাৎ করে আসলো। এবং যে রিপোর্টের সাথে ব্যক্তিগতভাবে আমি আমার এন্ড থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এবং আমরা তো রিপোর্টটি পাঠাই যে কোনো একটি ইলেকট্রনিক ডিভাইস দিয়েই, আমাদের ডিভাইস গুলো চেক করলেও বোঝা যাবে যে কোথা থেকে রিপোর্টটি আসলেও বাংলাদেশ থেকে গিয়েছে কিনা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেন হঠাৎ করে এই ধরনের একটি শব্দটি আমি উচ্চারণ করতে চাই না, কারণ এই শব্দটি উচ্চারণ করলেও নিজের কাছে লজ্জা লাগে। এবং আমার কাছে মনে হয়েছে ব্যাপারটি মানে একদিক দিয়ে অসম্মানজনক, অন্য দিক দিয়ে যদি দুটি রাষ্ট্রের হিসাবে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ভারতের কিন্তু বিষয়টি নিয়ে একটি আঞ্চলিক পত্রিকার বিষয়। এটি যদি নোম চমস্কির মতো একজন কেউ বলতেন, এটি যদি অরুন্ধতী রায় বলতেন, বা এটি যদি গায়ত্রী স্পিভাক চক্রবর্তী বলতেন, বা এই ধরনের কোনো মানুষ বলতেন, আমরা বুঝতাম যে মানুষগুলোই একটি ইনস্টিটিউশনের থেকে বড়, তারা বলছেন। কিন্তু একটি কাগজ বলছে, একটি কাগজের একটি রিপোর্ট বলছে, এবং সেই রিপোর্টের পরপরই আমরা কিন্তু যদি খেয়াল করি আরো দু একটি কাগজেও ভারতীয় আমরা এই ধরনের রিপোর্ট দেখেছি। এবং এটি আসলে দুঃখজনক। এবং এই আমি আরো আমার জায়গায় থেকে আমি এই ধরনের শব্দ চয়নের প্রতিবাদ করি, এবং আমি আমার এই সম্মানিত প্যানেলের সাথে 100% একমত যে বাংলাদেশের যে গতিধারা, বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যে এগিয়ে যাওয়া, সেইখানে এমন একটা দুটো নিউজ যদি কেউ কোনো ইন্টেনশন থেকেও করে, এবং যেখানে বলা হচ্ছে নিজস্ব সংবাদদাতা, কিন্তু নিজস্ব সংবাদদাতারাই জানেন না যে তারা পাঠাননি সেই নিউজটি, তাহলে পরে তাতে আমাদের উন্নয়নের, আমাদের এগিয়ে যাওয়ার, আমাদের উত্তোলিত যে মস্তক রয়েছে, চির উন্নত শির যে রয়েছে আমাদের, সেক্ষেত্রে তেমন কিছু যায় আসে না। বরং আমাদের ভবিষ্যৎ, আমাদের বাংলাদেশ এই উপমহাদেশের মধ্যে কিন্তু আরেকটি রূপ নিয়ে এখন আসছে এই নেতৃত্বের ধারাবাহিকতাতেই। সুতরাং একটি কাগজে কি ছাপা হলো একটি নিউজ, এবং সেই নিউজটি নিয়ে আসলে আমরা দুঃখ পাই, আমরা মানে ব্যক্তিগত জায়গা থেকে ক্ষুব্ধ হই। কিন্তু এটি যেহেতু রাষ্ট্র বলেননি, বা ভারতের কোনো নেতা বলেননি, ভারতের বিরোধী দলের কেউ কোনো নেতা বলেননি, ভারতের কোনো বুদ্ধিজীবী বলেননি, ভারতের কোনো সাংস্কৃতিক কর্মী বলেননি, ভারতের কোনো নিরাপত্তা বিশ্লেষক বলেননি, ভারতের কোনো সাংবাদিক বলেননি, অর্থাৎ কোনো কমেন্টেটর বলেননি, কোনো টক শোতে আলোচিত হয়নি, হুট করে একটি সংবাদ ছাপা হলো। এবং যে সংবাদটি যদি আমরা যারা সংবাদের মানুষ, ইন্ট্রো থেকে শুরু করে শেষ আগামা গোড়া যদি নিউজটি দেখি, নিউজটির মধ্যে কিন্তু বোঝা যায় যে এক ধরনের মানে শব্দ চয়নগত জায়গায় আহত করার প্রচেষ্টা ছিল, যেটি দুঃখজনক। এবং আমি আনন্দবাজার ডিজিটালে কর্মরত একজন হিসাবে এই বিষয়টিতে আমিও মর্মাহত হয়েছি, এবং আমি নিজে মনে করি যে এই বিষয়টির ওই বাংলাদেশটি বাংলাদেশ না, বাংলাদেশ এখন আসলে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া বাংলাদেশ। এবং যা বাংলাদেশের অর্জন, এমন একটা দুটো নিউজে সেই অর্জনের গায়ে একটি আঁচড়েরও জায়গা নেই। যারা চেষ্টা করছে বা করেন এই ধরনের নিউজ, তাদেরই বরং নখে ব্যথা লাগে, রাষ্ট্রের কিছু হয় না। ধন্যবাদ। জি অঞ্জন দা, আপনি আমাদের সাথে থাকেন। মাননীয় তথ্য প্রতিমন্ত্রী, আমি আপনার কাছে যেতে চাই। আপনি যে অঞ্জন দার কথা শুনছেন, আপনার কাছে যেতে চাই। এই মুহূর্তে করোনা যুদ্ধে বাংলাদেশ, আপনারা দেখেছেন, আপনি নিজেও একজন ডাক্তার, সম্মুখ যুদ্ধ হিসেবে অনেক কাজ করে যাচ্ছেন, কিন্তু আমরা জানতে চাই এর অন্তরালে কিছু হয়তো বা কিছু একটা রয়েছে কিনা, যে এই মুহূর্তে বাংলাদেশকে এক ধরনের অস্থিরতায় তরিত আনতে। না, আবারও ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমার প্রত্যেকেই প্যানেলে আমার সিনিয়র, মানে তারা সিনিয়র সিটিজেন এবং স্ব মহিমান্বিত, স্ব যোগ্যতায় প্রতিষ্ঠিত। অতএব তাদের কথা বলার পরে আমার বোধহয় বেশি বলার সুযোগ নেই এখানে, যেহেতু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, আমাদের আব্দুল মাতলুব আহমেদের মতো একজন প্রথিতযশা, স্বনামধন্য একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সফল ব্যবসায়ী আছেন, তার সহধর্মিনী আমাদের মাননীয় সংসদ সদস্য হিসেবে আমাদের সাথে কলিগ বা কর্মরত আছেন। হ্যাঁ, আমাদের অঞ্জনদা অত্যন্ত সিনিয়র সাংবাদিক, এদেশে যারা গণমাধ্যমে কাজ করেন, মিডিয়াতে কাজ করেন, সংবাদপত্রে কাজ করেন, অঞ্জনদার নামটি জানেন না বা বাংলাদেশের মানুষ জানেন না এমন কেউ আছে বলে আমি মনে করি না। শুধু দেশে না, দেশের গণ্ডি বেরিয়ে সব জায়গায়। নিরাপত্তা বিশ্লেষণ জেনারেল আব্দুর রশিদ, উনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, আমি তার সাথে সুর মিলিয়ে বলবো। এবং আব্দুল মাতলুব আহমেদ, ওনার সাথেও, এবং আঞ্জনদা এবং মন্ত্রী মহোদয়, প্রত্যেক
সাথে আমি শুরু নিয়ে একই মতে হয়ে যাচ্ছি, যেটি হলো যে আসলে এটা খুব বড় কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না। আমি কিন্তু যখন আমাদের এই ভোরের পাতার যিনি প্রধান এই আমাদের কাজী এরতেজা হাসান সিআইপি এফবিসিসিআই এর সম্মানিত পরিচালক আমাকে বারবার ফোন করছিলেন, তো আমি কিন্তু তার নাম্বারটি আমার অচেনা ছিল, তো অচেনা নাম্বার অনেক ধরতে পারি না ব্যস্ততার কারণে, পরিচিত নাম্বারও অনেক সময় ব্যস্ততার কারণে আমরা অনিচ্ছাকৃত কারণে ধরতে পারি না। তো যথারীতি ওটা ধরতে পারি নাই, তখন আমি একটা ওয়েবিনারে ছিলাম, অর্থাৎ ভার্চুয়াল একটা মিটিং এ ছিলাম, তো আমার মন্ত্রণালয়ের একটি কাজে, তথ্য মন্ত্রণালয়ের কাজে। তো আমি পরে মিটিং ব্যাক করেছি কারণ উনি একটা সুন্দর করে মেসেজ লিখেছেন এবং এত বিনয়ের সাথে লিখেছেন যে আমার মনে হলো আই শুড কল ব্যাক হিম। দেন আই কলড হিম ব্যাক and just discussed about the issue. What is the চির উন্নত মমশির এই শিরোনামে আনন্দবাজার পত্রিকার একটি সংবাদকে কেন্দ্র করে একটি শব্দ খয়রাতি, আমি ওখান থেকে আসতে চাই, তার অনুরোধটি উপেক্ষা করতে চেষ্টা করেছিলাম যে এখানে আমার বক্তব্য করার কি কোনো কারণ বা প্রয়োজন আছে কি। এটা তো আসলে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী থাকবেন যখন বললেন, তাই বললাম এখানে আমাদের ডক্টর আব্দুল মোমেন আঙ্কেলের মতো এত বড় একজন কূটনীতিক, যিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিত্বকারী এই মানুষ, যিনি মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তো ওনার কথা আমার কি বলার, আমি ছোট মানুষ। তো তখন উনি আমাকে খুব রিকোয়েস্ট করলেন যে এটা তো সংবাদপত্র বিষয়ক, সংবাদ সংক্রান্ত, তাহলে তথ্য মন্ত্রণালয় কি এই বিষয়টা এড়িয়ে যেতে পারে কিনা। আমি বললাম এড়াতে পারে, কারণ এটা পররাষ্ট্র নীতির একটা বিষয়, এখানে খুবই ইম্পর্টেন্ট যে এখানে আসলে ভারতের সাথে বাংলাদেশের মানে কোন রকম বিদ্বেষ ছড়ানোর কোনো অবকাশ বাংলাদেশ পোষণ করেন না। এখন ওরা খয়রাতি লিখলেই কি, দান খয়রাত লিখলেই কি, ভিক্ষা লিখলেই কি, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা জানি আমরা এখন কোথায়, বিশ্ব জানে বাংলাদেশ কোথায়, বিশ্ব আজকে বোঝে যে বঙ্গবন্ধু কেন বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে সারা পৃথিবীর বুকে বাধ্য করেছিলেন বাঙালি জাতিকে। আমরা আমাদের অধিকার বঞ্চিত, শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত দরিদ্র জনগোষ্ঠী আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, ভৌগোলিক মুক্তি, আঞ্চলিক মুক্তি, আমরা আমাদের ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 9 মাস সশস্ত্র গেরিলা যুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা কারো দানে, দয়ায়, করুণায়, ভিক্ষায় বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে নাই। এটা আমরা জানি। আমরা মুক্তিযোদ্ধা সন্তান, আমরা কোনো স্বাধীনতা বিরোধী সন্তান নয়। বাংলাদেশ এবং বাঙালি জাতিকে যারা অবহেলা করে আমরা তাদের সন্তান নই, আমরা এই ধরনের কথা অভ্যস্ত নই। আমরা বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশ, এগিয়ে চলা বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশের পথে আমরা এগোচ্ছি। আজকে ডিজিটাল বাংলাদেশ, আজকে এই মিটিং যে আমরা করছি, বেলাল ভাই উপস্থাপনা করছেন, 3 মাস আগেও তো এই ভার্চুয়াল মিটিং গুলো হতো না। এই বাংলাদেশের প্রতিষ্ঠা করেছেন ডিজিটাল বাংলাদেশ, এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু কন্যা। 2008 সালে যখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের কথা বলে, নবম জাতীয় নির্বাচনে 29শে ডিসেম্বর 2008 সালে, তখন ভারত ডিজিটাল ইন্ডিয়ার কথা বলতে পারে নাই। শ্রদ্ধা রেখে বলতে চাই 2014 সালে ভারত ডিজিটাল ভারতের কথা বলেছে। আমরা আরো 5 বছর আগে বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবের তনয়ার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ, যেটা অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবাল ভিলেজে বাংলাদেশ কানেক্টেড হয়েছে। আমাদের মেধা, আমাদের যোগ্যতা, আমাদের সাহস, আমাদের মনোবল, আমাদের শক্তি, আমাদের দেশপ্রেম কারো চেয়ে কম নয়। আমরা মাথা নিচু করে কারো কাছ থেকে ভিক্ষা নেই না, নেব না। আমরা ভিক্ষা দেব, খয়রাত দেব, করুণা করব, অনুগ্রহ করব। আমরা কারো করুণা, অনুগ্রহ, আমরা কারো খয়রাত, ভিক্ষা ইনশাআল্লাহ নেব না। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবেই, কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। চমৎকার। জি জি, মাতলব ভাই আপনার কাছে যেতে চাই, বাংলাদেশকে কেউ দামিয়ে রাখতে পারবে না।
ওকে, এখান থেকে শুরু করি। জি। দেখেন বাংলাদেশ কিন্তু, ভারত অনেক বড়, কিন্তু দেখেন বাংলাদেশ কিন্তু ভারতের কেস করে বে অফ বেঙ্গল ম্যারিটাইম বাউন্ডারি কিন্তু আমরা ঠিক করে ফেলেছি, আমরা কিন্তু ভয় পাই নাই। দিস ইজ ওয়ান অফ দ্য থিং। আবার দেখেন এলপিএ যেটা 1974-এ দেওয়ার কথা ছিল, পাইনি 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 পাইনি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ নিয়ে এসে ছেড়েছে, আমরা ছিটমহল কিন্তু এক্সচেঞ্জ করতে পেরেছি। ভারতও কিন্তু বাংলাদেশকে সবসময় সাপোর্ট করে যাচ্ছে, যেটা চায়না এখন 97% দিয়েছেন ডিউটি ফ্রি অ্যাক্সেস, ভারত 2011-তে 100% ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে। জাস্ট থিঙ্ক, এখন যদি দেখেন ভারত $8.5 বিলিয়ন আমাদের সফট লোন দিয়েছে, তার মধ্যে রিভার ড্রেজিং হচ্ছে, রেলওয়ে লাইন, রেলওয়ে ওয়াগন ডেভেলপমেন্ট হচ্ছে, ল্যান্ড পোর্ট গুলো তারা সব ডেভেলপ করে দিচ্ছে, তা আমাদের ভালো ব্যবসা হয়। এমনকি যদি বাংলাদেশের এক্সপোর্ট দেখেন, we have crossed $1 billion last year, এখন আমরা 1.234 2 বিলিয়নের ওখানে ঝুঁকছি। So we are going there. আজকে চায়না অনেকদিন পর রিয়েলাইজ করেছে, এই যে বাংলাদেশ বারবার করে বলছে আচ্ছা ও আমি 100 দিই, ওর কাছে 1 নেই না, let us try to do something, কিন্তু ওরা পুরাটা করে নাই। এটা they have put some work for our honorable foreign minister, ওই 3%টা ওনার এখন যুদ্ধ, আমরা ওনার দিকে তাকিয়ে থাকবো। অবশ্যই এই যে চায়না খুলে যাবে, চায়না কিন্তু এখন রিচ হয়ে গেছে, মানে তাদের কাছে আছে। ইস্টার্ন চায়না কোনো অংশে ইউরোপ আমেরিকার থেকে কম ব্যবস্থা নাই। আমি মনে করি যে যদি 100% আমাদের একটা মোমেন্টাম নিয়ে আসতে পারেন, আমাদের এক্সপোর্ট 10 টাইমস বাড়বে। এই যে এখন বিলো 1% আছে, আমরা অন্তত 10% চলে আসতে পারবো, এবং সেখানে আমাদের সুযোগ রয়েছে। এবং আমি মনে করি ইটস এ গুড সাইন। কে কি বললো না বললো, ডোন্ট কেয়ার, আমরা কোথায় আছি, আমরা কোথায় যাব, আমাদের টার্গেট কি, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় করেন, ইকোনমিক ডিপ্লোমেসি, এইটা হলো এখন সবচেয়ে বড় ডিপ্লোমেসি, এন্ড হি ইজ এ সুপার গাই ইন দিস। সেজন্য আমি মনে করি যে আগামীতে আমাদের এক্সপোর্ট টু চায়না বাড়বে, ভারতও বাড়ছে, বাড়তে থাকুক, কিন্তু আমরা সবসময় আমাদের পায়ের উপর দাঁড়িয়েছি। বাংলাদেশের ব্যবসায়ীরা এক একজন বাংলাদেশে যারা ডিপ্লোমেসি করেন তারাও দেশপ্রেমিক, এবং টুগেদার আমরা হাতে হাত ধরে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই হলো আমাদের চিন্তাধারা। ধন্যবাদ। জি, যা আব্দুর রশিদ ভাই, আপনার কাছে যেতে চাই যে আপনি আসলে সবগুলো বক্তব্য শুনছিলেন, আপনার কি মনে হয় আসলে কোন পথে হাঁটছি আমরা? আসলে আমি যেটা মনে করছি যে বাংলাদেশের ফরেন পলিসি মাস্ট বি ওরিয়েন্টেড টু প্রিজার্ভ দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ, আমাদের স্বার্থ রক্ষা করবে। এখন যদি আমি এই প্রেক্ষাপটে থাকি, তাহলে হচ্ছে এই চায়না এবং করোনা এবং উহানের যে সংশ্লিষ্টতা, সব মিলিয়ে বিশ্বকে একটা নতুন ঝাঁকি দিয়েছে। এখন এই ক্ষেত্রে চায়না থেকে বেরিয়ে আসার জন্য আপনি দেখেছেন যে অনেক বিদেশি কোম্পানি এখন বাইরে চলে যাচ্ছে। তো বাংলাদেশও ওইসব বিদেশি কোম্পানিদের নিয়ে যদি আমাদের দেশে আনতে পারে, তাহলে এটি হচ্ছে আমাদের জন্য একটা বড় উপকার হবে অর্থনীতির ক্ষেত্রে। তো এখন হচ্ছে যে ওইটা কাটিয়ে উঠাবার জন্য আমরা দেখছি যে পৃথিবীতে একটা বড় ধরনের সিকিউরিটি ইকুয়েশন, যেটাকে আমরা বলি পোলারাইজেশন অ্যান্ড রিপোলারাইজেশন হচ্ছে। ওইখানে হচ্ছে আমরা কি করব, সেটি হচ্ছে আমাদের বড় একটা, মানে আমি বলবো মাথা ব্যথার বিষয় হয়েছে। এই নতুন পোলারাইজেশন কিন্তু, রিপোলারাইজেশন কিন্তু ইকোনমিক, পলিটিক্যাল, জিওপলিটিক্যাল সবকিছু মিলিয়ে। তো সেটি এখন এই সব যে অস্থিরতা দেখছেন বা আমরা যে কথা বলছি, সেই অস্থিরতা থেকেই কিন্তু এগুলোর জন্ম। তো সেখানে আমাদের একটা সুস্পষ্ট অবস্থান হচ্ছে যে আমাদের বন্ধু রাষ্ট্র থাকবে এবং আমাদের স্বার্থ প্রিজার্ভ করতে হবে, এবং এই নতুন পোলারাইজেশনে আমাদের ভূমিকা রাখতে হবে। যেহেতু আপনারা অনেকেই বলেছেন বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই, এখন গ্লোবাল জিওপলিটিক্সে বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট রোল আছে। তাহলে সেক্ষেত্রে এই জিওপলিটিক্যাল কন্ডিশনে বাংলাদেশের ডিপ্লোম্যাসি কোন পথে ধাবিত হবে, তো সেটিকে একটু ধাক্কা দেওয়ার জন্য হয়তো ভারতের এই পত্রিকারা আমাদেরকে একটু গাইড করার চেষ্টা করে। কিন্তু আমরাও বলতে চাই যে নিঃসন্দেহে যে ভারতের যে জায়গাটা এখন এসেছে সেটি হচ্ছে পলিটিক্যাল আইসোলেশন। চায়না ইজ অ্যাটেম্পটিং টু মেক এ পলিটিক্যাল আইসোলেশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়াও চেষ্টা করছে চায়নাকে আইসোলেট করতে। এই যে একটা কম্পিটিশন, এটাও একটা ওয়ার, এটা মিলিটারি ওয়ার না, কিন্তু এই ওয়ারের ভেতরে আমরা জড়িত হয়ে যাচ্ছি, যদি মিলিটারি ওয়ারে আমরা জড়িত হচ্ছি না।
এখন হচ্ছে যে এটি করার জন্য আমি দেখতে পাচ্ছি কিছু নতুন ইকুয়েশন যেটা আমাদের বিশ্বকে আগামীতে ধাক্কা দেবে। সেটি হচ্ছে আজকে যদি ভারত, আমেরিকা এবং কিছু দেশ মিলে যদি আজকে টিবেটকে রিকগনিশন করে দেয়, তাইওয়ানকে রিকগনিশন দিয়ে দেয় অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, তাহলে চায়না কোথায় থাকবে? তখন বাংলাদেশের রোলটা কি হবে? আপনি সেই রিকগনিশনকে সাপোর্ট করবেন কি করবেন না? তো দিস ইজ এ কমপ্লিকেটেড একটা ক্যানভাস। এই ক্যানভাসে অত্যন্ত সতর্কভাবে বাংলাদেশকে এগোতে হবে। আর ভারতকে তো আমরা তো তাদেরকে পরামর্শ দিতে চাচ্ছি না, তবু আমরা বলতে চাচ্ছি যে নেইবার্স যারা সাউথ এশিয়াতে আছে তাদের মধ্যে আমরা কিছু ফাটল দেখছি। এই ফাটল ঠেকানোর জন্য যে রোলটা ইন্ডিয়াকে প্লে করার কথা, এখন ইন্ডিয়ার যারা সিকিউরিটি অ্যানালিস্ট আছে তারাই বলছে যে সেখানে ঘাটতি আছে। তো স্বভাবতই যেসব ছোট দেশকে, পার্শ্ববর্তী দেশকে একসাথে নিয়ে রাখার জন্য যে পরিমাণ ডিপ্লোম্যাসি বা যে রকম ইকোনমিক ডিপ্লোম্যাসি বলেন, পলিটিক্যাল ডিপ্লোম্যাসি করার কথা, সেটি এখন ভারত যদি করে তাহলে স্বভাবতই আমাদের মতো দেশ বাংলাদেশে যে স্বভাবতই তারা আরো বেশি খুশি হবে। যেমন বাংলাদেশে আমি বলছি কিছু কিছু ইস্যু যেমন আমরা ডেড হয়ে যাচ্ছে, আমার কিছু ইস্যু ডেড করলে হবে না, ইস্যু অ্যালাইভ রাখতে হবে। তিস্তা ওয়াটার ডেড, এটাকে অ্যালাইভ রাখতে হবে, আইদার সলভ ইট অর কিপ ইট অ্যালাইভ। তো এই জায়গা থেকে ভারত যখন এটাকে আস্তে করে চাপা দিয়ে 2011 সাল থেকে আজ পর্যন্ত চলে আসছে, তখন স্বভাবত এটি বাংলাদেশের জনগণের ভেতরে কিছু প্রতিক্রিয়া ফেলে, যার ফলে এই সংবাদ যখন আসে তখন বাংলাদেশের মানুষ, যেটাকে আমরা বলি পিপলস টু পিপলস কানেকশন ইজ আ বেস্ট রিলেশন, সেই রিলেশনের জায়গাটা কিছুটা ঘাটতি পড়ে। আমার মনে হয় যে সেটি অনুভূত করেই আমাদের যে রিজিওনাল কোঅপারেশনের ক্ষেত্রে আমরা একে অপরের সাথে অবশ্যই একটি সুসম্পর্ক তৈরি করারই আমাদের একটা যে জিওপলিটিক্স বা আমাদের ডিপ্লোমেসি থাকতে হবে। আরেকটি হলো এই সুবিধাতে আমরা বড় ধরনের যুদ্ধ দেখতে চাচ্ছি না, এটা হলো সোজা কথা। এই যুদ্ধ আমি সরাসরি জড়িত হচ্ছি না, কিন্তু আমি ক্রমান্বয়ে এটির সাথে জড়িত হব এবং ক্ষতিগ্রস্ত হব। সেক্ষেত্রে দুটি নিউক্লিয়ার পাওয়ার বলেন, কনভেনশনাল বিগ জায়ান্টস উইল ফাইট, আর আমরা সেখানে ওই শিলপাটার ঘষাঘষিতে আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই অবস্থার জন্য আমাদের অবস্থান সুস্পষ্ট হওয়া উচিত যে আমরা হচ্ছে শান্তির পথে থাকতে চাই। তো শান্তি করার জন্য আমাদের যে রোল, যদি আমাদের কিছু করার থাকে, সেক্ষেত্রে আমাদের কূটনীতি ধাবিত হবে বলেই আমি মনে করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে চাই, আপনার সব শেষ কথা শুনতে চাই আপনার মধ্যে দিয়ে। আমি খুবই লাকি আজকে, আমি আসলে জানতাম না এক্সাক্ট টপিকটা কি। উনি এরতেজা সাহেব বলার সাথে সাথে আমি রাজি হলাম, যেহেতু ফ্রি ছিল, এখন বুঝলাম যে এটা টপিক। আমি খুব লাকি জন্য যেন লশির সাহেব যেটা বলেছেন, আমাদের মতলুব সাহেব বলেছেন, আর আমার মুরাদ সবসময় স্পিরিট, আমরা বিজয়ের জাতি, সেটা বলেছেন। আর বহুদিন পরে অঞ্জন বাবুকে, এটা আমার জন্য একটা যে জিনিসটা আমি বলি, এই ছোটখাটো কি হলো না হলো এগুলোতে আমাদের মাথা গামায় সময় নষ্ট করার প্রয়োজন। আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ, উই আর ফেসিং এ বিগ চ্যালেঞ্জ। এই প্যান্ডেমিকের পরে আমাদের অর্থনীতি, আমরা যে সারা এশিয়া প্যাসিফিকের মধ্যে নাম্বার 1 কান্ট্রি ইন টার্মস অফ জিডিপি গ্রোথ, আমি সেটা ধরে রাখতে পারবো। আর আমি অনেক লোকজন, দেশের বিরাট জনসংখ্যা, এদিনে আমি গেইনফুলি এমপ্লয় করতে পারবো। সেই কারণেই যে কয়েকটা নতুন, এই প্যান্ডেমিকের ফলে নতুন নতুন সুযোগও সৃষ্টি হচ্ছে। সেই সুযোগগুলো আমি কিভাবে নিতে পারি এবং কত তাড়াতাড়ি, কারণ দ্যার ইজ এ কম্পিটিশন, এবং সেইটা আমরা কিভাবে, এইগুলো নিয়েও আমরা কাজ করছি। আমরা এর উপরে মতলুব সাহেবের সাথে এই আরেকদিন এই ভিডিও করানো আলাপ করেছি যে কিভাবে আমাদের ইনভেস্টমেন্ট বাড়ানো যায়, কিভাবে আমরা অন্যদের এন্টাইজ করতে পারি, কি কি হোমওয়ার্ক আমাদের এই মুহূর্তে করা উচিত, যাতে অন্যরা স্বেচ্ছায়, এখানে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট স্টিল টুডে ইজ হায়ার রিলেটেড টু মাই নেইবার্স, এইগুলো আমরা কিভাবে প্রমোট করতে পারি, আমরা এই উপরে বরং কাজ আমাদের যথেষ্ট সময় দিতে হবে। আর এইসব মাঝখানে কিছু ছোটখাটো জিনিস আছে, এইগুলো আমাদের এই নতুন যে একটা ভৌগোলিক কারণে এবং সারা পৃথিবীর যে অবস্থান হয়েছে, অনেক অনেক ইমার্জিং সমস্যা মাননীয় প্রধানমন্ত্রী বহু প্রায় বলে থাকেন, এবং এই জন্য তিনি একটি রেজলিউশন পাস করেছেন এবং সেটা বলেছেন যে পৃথিবীতে নতুন নতুন সমস্যা আসবে, ইমার্জিং সমস্যা আসবে, কিন্তু আমার লোক যদি
আপনার এম্পাওয়ার্ড থাকে, কোয়ালিফাইড হয়ে থাকে, তাহলে দেখেন হ্যান্ডেল এনি ইস্যু। এবং এই যদি সৎসাহস জাতীয়তার এই মন্ত্রটা থাকে, দেখেন হ্যান্ডেল। আমরা এখন এই বিভিন্ন সমস্যা আমাদের সামনে, আই উড এক্সপেক্ট আপনাদের এই ফোরামে এই সমস্যাগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করা উচিত, কি কি স্টেপ শুড উই টেক, হোয়াট শুড বি আওয়ার রোড ম্যাপ, এইগুলোর উপরে যদি আমরা আরো আলোচনা করি, উইল বি বেনিফিট, আমরা অনেক অনেক উপকৃত। আর আমাদের প্রতিবেশীর সাথে আমাদের বন্ধুত্ব নিবিড়, আমরা ওইটা মেনটেন করে চলবো আমাদের প্রত্যেক প্রতিবেশীর সাথে। বঙ্গবন্ধু সবসময় এই রিজিওনাল কান্ট্রি এবং আপনার আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সবসময় বলেন যে আমাদের প্রত্যেক প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত মধুর থাকে, এবং আমরা মধুর রেখেছি। বিভিন্ন ঘাত প্রতিঘাতেও কিন্তু আমরা আমাদের সম্পর্ক, আমরা চাই বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন এই উপমহাদেশ হবে শান্তি মিল। আমরা বিশ্বাস করি শান্তি এবং স্থিতিশীলতা ছাড়া আমি জনগণের কাছে তাদের ঈপ্সিত লক্ষ্য সুন্দর দিকগুলি উপহার দিতে পারি। আমার জনগণকে যে বঙ্গবন্ধুর স্বপ্ন সুনাম বাংলা যদি আমার উপহার দিতে, তাহলে আমি শান্তি এবং স্থিতিশীলতা চাই, এবং এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাইব যে এই শান্তি ও স্থিতিশীলতা যাতে দেখেন পৃথিবীতে যখনই সমস্যা অন্যান্য দেশেও, এই যে মিডল ইস্টে ইদানিং একটা স্থিতিশীলতার ঝামেলা হচ্ছে প্যান্ডেমিকের কারণে, তাতে আমরা বেশ আহত হচ্ছি, কারণ আমরা সারা পৃথিবী নিয়েই থাকি, আমরা ভেরি মাচ ডিপেন্ডেন্ট, ইন্টারডিপেন্ড দ্য হোল ওয়ার্ল্ড। এই জন্য আমরা চাই সবাই শান্তি ও স্থিতিশীলতা আসুক। আর এই মাঝে মাঝে সমস্যা আসে, সেইগুলো সমস্যার সাথে যে অপরচুনিটি আছে, কিভাবে আমরা উই ক্যান রিচ দেয়ার, কারণ এখানে কম্পিটিশন আসবে, এই কম্পিটিশনে আমরা কিভাবে একটু তাড়াতাড়ি ওই এভিনিউজ গুলো গ্রহণ করতে পারি, আমি সেগুলোর উপরে আপনারা আরো আলোচনা করলে উইল ওয়েলকাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আমাদের একটা বড় দিন, সেই আমাদের ৭১ বছর পূর্ণ হবে আমার আওয়ামী লীগ দলের, যে দল এদেশে সবসময় দিয়ে গেছে, মানুষের নির্যাতিত মানুষের উপকার করেছে, মানুষের অধিকার আদায় করেছে, স্বাধীন বাংলাদেশ দিয়েছে। আওয়ামী লীগ যখনই সরকারে থাকে জনগণ কিছু আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে। আমরা আশা করতেছি আগামীতে আমাদের স্বপ্ন আমরা অবশ্যই অর্জন করতে পারবো। নতুন সমস্যা এসেছে, বাট উইল ওভারকাম। আমরা বিজয়ের জাতি, ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব। জয় বাংলা, জয় বাংলা। জি, আমরা প্রত্যাশা করি যে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি, তথ্যমন্ত্রী মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি, নিরাপত্তা বিশ্লেষক অবসর মেজর জেনারেল আব্দুর রশিদ এবং এপিসিসির সাবেক সভাপতি ভারত বাংলাদেশ চেম্বারের অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল মাতলুব আহমেদ এবং অঞ্জন রায়, আপনাদের ৫ জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ভোরের পাতা সংলাপে এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।